আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হালকেনস্টাইনের এইচএসসি একাডেমিক কোর্সের ইতিহাস প্রথম পত্র তৃতীয় অধ্যায় লেকচার 3-এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইংরেজ উপনিবেশ শাসনের ব্রিটিশ আমল। আজকে আমরা ব্রিটিশ আমলের কোন পার্টটুকু জানবো? আজকে আমাদের আলোচনার প্রথম পার্টে থাকবে হলো সাইমন কমিশন এবং নেহেরু রিপোর্ট। এরপর আসবে হলো জিন্নার 14 দফা। জিন্নার 14 দফার পরে আমরা পড়বো হলো গোলটেবিল বৈঠক সম্পর্কে, এবং এরপর আসবে হলো 1935 সালের যে ভারত শাসন আইন ছিল সেটা, এবং এই লেকচারের সর্বশেষে আমরা আজকে পড়বো হলো 1940 সালের যে লাহোর প্রস্তাব ছিল সেই সম্পর্কে। তো এইসব বিষয় নিয়ে তোমাদের সাথে আছি আমি সাবির আহমেদ ইফতি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে। তো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। প্রথমে আসে সাইমন কমিশন এবং নেহেরু রিপোর্ট। সাইমন কমিশনটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসলো? আমরা জানি যে মন্টেস্কু চেমসফোর্ড নামের যে একটা সংস্কার আইন আসছিল, সেটা হলো ব্যর্থতায় পরিবর্তিত হয়, এবং একই সাথে হলো ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে একটি উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় ব্রিটিশ গভর্নমেন্ট 8 সদস্য লর্ড সাইমনের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি কমিটি ভারতবর্ষে প্রেরণ করে। তাদের কাজ ছিল কি? তারা হলো ভারতবর্ষের সরজমিনে গিয়ে বিভিন্ন ধরনের সার্ভে করার মাধ্যমে পুরা ভারতবর্ষের অবস্থাটা সিচুয়েশনটা অবজার্ভ করবে এবং তার ভিত্তিতে একটি নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবে। তো এই ক্ষেত্রে হলো সাইমনের যে কমিশনটা ছিল সেখানে হলো টোটাল 8 সদস্য, এবং এই 8 সদস্যের মধ্যে একজনও ভারতবর্ষের সদস্য ছিল না। এই কারণে মুসলিম লীগ এবং কংগ্রেস দুই পার্টি এই সাইমন কমিশনকে তারা হলো এই সাইমন কমিশনের যে রিপোর্ট সেটাকে মানতে চায়নি, কারণ এখানে কিন্তু কোনো ভারতীয়দের ইনপুট ছিল না। এটা কমপ্লিটলি ছিল কি ব্রিটিশ একটা প্রতিনিধি দলের অবজারভেশন। সো তার ফলে হলো এই যে সাইমন কমিশন একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটা হলো এরা সবাই প্রত্যাখ্যান করলো, এবং প্রত্যাখ্যান করার পর হলো আমাদের নেহেরু স্যার কী করলো? নেহেরু স্যার হলো কংগ্রেসের কাছে একটি রিপোর্ট প্রণয়ন করলেন, যেটা হলো একটা নতুন শাসনতন্ত্র বা একটা নতুন সংবিধানের খসড়া হিসেবে বলা যায়, সেটা হলো প্রণয়ন করলেন। এবং এর ভিত্তিতে হলো তিনি হলো ভারতবর্ষকে একটি ডমিনিয়নের মর্যাদা দানে আহ্বান করেন। ডমিনিয়ন মানে কি? ডমিনিয়ন মানে হলো যেটাকে বলা হয় আমাদের স্বায়ত্তশাসন, অর্থাৎ আমরা হলো ব্রিটিশদের আন্ডারে থাকবো, বাট আমাদের হলো নিজস্ব একটা স্বায়ত্তশাসন থাকবে, যেখানে ব্রিটিশ এবং ভারতবর্ষের নাগরিক তারা উভয়রাই একসাথে এই শাসন কার্য পরিচালনা করবে। তো এটার উপর বেস করে তিনি হলো একটা প্রস্তাব দেন, যেটাই হলো ইতিহাসে নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এবং এই নেহেরু রিপোর্ট নিয়ে হলো দেখা গেছে তারপর মুসলিম লীগ এবং সংখ্যালঘু যে গোষ্ঠীগুলো আছে তার নেতাদের সাথে বিভিন্ন ধরনের ঝামেলা হয়, এবং এক পর্যায়ে নেহেরু রিপোর্টটাও সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয় না। তো এইসব বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানব। প্রথমে আসে হলো আমাদের সাইমন কমিশন। 1919 সালের যে মন্টেস্কু চেমসফোর্ড সংস্কার আইনটা ছিল, সেটা ভারতের শাসনতান্ত্রিক যে সমস্যা সেটা সমাধানে কমপ্লিটলি ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার কারণে এ ব্যাপারে হলো পুনরায় ব্যবস্থা গ্রহণের জন্য ভাইসরয় লর্ড আরউইন, ভাইসরয় তৎকালীন কে ছিলেন? লর্ড আরউইন 1927 সালে ব্রিটিশ উদারনৈতিক দলের সদস্য স্যার জন সাইমনের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি পার্লামেন্টারি কমিশন নিয়োগ করেন। অর্থাৎ 1927 সালে ভাইসরয় লর্ড আরউইন উদারনৈতিক দলের সদস্য স্যার জন সাইমনের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি পার্লামেন্টারি কমিশন গঠন করেন, এবং এই কমিটির কাজ কী হয়? এই কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধিত্ব ছিল না, যে কোনো হলো কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় হলো এদেরকে বয়কট করে। এই কমিশনকে বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়, এবং যেদিন উক্ত কমিশনের সদস্যরা ভারতবর্ষে পদার্পণ করেন, অর্থাৎ তারা ভারতবর্ষে আসেন সার্ভে করার জন্য, সেদিন তাদের বিরুদ্ধে বিক্ষোভ ঘোষণা করা হয়, এবং সেদিন হরতাল আহ্বান করা হয়, এবং সাইমন ফিরে যাও, গো ব্যাক সাইমন নামে একটি স্লোগান সারা ভারতবর্ষব্যাপী স্লোগানটা চালু করা হয়। এর মধ্যে আবার ছিল কি খিলাফত এবং অসহযোগ আন্দোলন। এই আন্দোলন দুইটা হলো রিসেন্টলি বা 1924 সালের দিকে 22 সালের দিকে এগুলো ব্যর্থতায় শেষ হয়। তো এগুলোর পরবর্তীতে হলো সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়, এবং এর কারণে হিন্দু মুসলিম যে সম্পর্ক থাকে সেটা কিন্তু অবনতির পথে চলে যায়। এই অবস্থায় কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় দলেরই উদ্দেশ্য ছিল হলো তাদের মধ্যে যে সম্প্রীতিটা সেটাকে ফিরিয়ে আনা, কিন্তু উভয় দলই এই ক্ষেত্রে ব্যর্থ হয়।
মুসলিম লীগ একটি সাব কমিটি গঠন করে এবং কংগ্রেসের শাসনতন্ত্র প্রণয়নের উদ্যোগ সমর্থন করে। পরে সব দলের কাছে গ্রহণযোগ্য একটি শাসনতন্ত্র প্রণয়নের জন্য কংগ্রেস একটি সর্বদলীয় সভা ডাকে। অর্থাৎ যেহেতু তাদের ব্রিটিশ গভর্নমেন্টের প্রতি আস্থা আসতেছে না, তাই তারা কি করলো, তারা নিজেরা একটা শাসনতন্ত্র বা একটা সংবিধানের খসড়া প্রণয়ন করার চেষ্টা করলো। এবার সে হলো আমাদের নেহেরু রিপোর্ট, যেটা কি করেছিলেন মতিলাল নেহেরু। এটা কিন্তু জওহরলাল নেহেরুর না, এটা তো মতিলাল নেহেরু রিপোর্ট। তো নেহেরু রিপোর্টটা কী ছিল? নেহেরু রিপোর্টটা ছিল সাইমন কমিশনের কি বলা যায় পাল্টা একটি উত্তর জুড়ে দিয়েছিল হলো কংগ্রেস নেতারা, সেটি হলো নেহেরু রিপোর্ট। তো নেহেরু রিপোর্টটাকে কেন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলা হয়? খিলাফত ও অসহযোগ আন্দোলনে যে ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলিম এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সম্ভাবনা সৃষ্টি করেছিল, সেটা কিন্তু এই আন্দোলন ব্যর্থ হওয়ার পরে তিক্ততায় পর্যবসিত হয়। অর্থাৎ এই যে সম্প্রীতিটা হঠাৎ করে তৈরি হয়েছিল, সেটা ভেঙে গিয়ে আর অবস্থা বাজে হয়ে যায়। এই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য উদ্যোগ গ্রহণ করে, কিন্তু কেউই সফল হয়নি। এমন অবস্থায় এবার সাইমন কমিশন আসলো, তাদের রিপোর্ট নিয়ে তারাও সন্তুষ্ট হলো না। এই অবস্থায় হলো ভারতবাসীকে সন্তুষ্ট করতে পারেনি, কারণ ভারতের ডমিনিয়ন মর্যাদা লাভ করেছিল ভারতীয়দের অন্যতম দাবি। তখনও কিন্তু তারা ডিরেক্টলি স্বরাজ বা স্বাধীনতা অর্জনের কথাটা তখনও তেমন জোরালোভাবে বলতেছিল না। এর পরিপ্রেক্ষিতে ভারতের জন্য একটি বেসরকারি উদ্যোগে একটি সংবিধান রচনার জন্য কংগ্রেস নেতা নেহেরু একটি রিপোর্ট উপস্থাপন করেন। অর্থাৎ ভারতের জন্য বেসরকারি উদ্যোগে, সরকারি না বেসরকারি উদ্যোগে একটি সংবিধান বা শাসনতন্ত্র রচনা করার জন্য কংগ্রেস নেতা এই মতিলাল নেহেরু একটি রিপোর্ট প্রণয়ন করেন, যেটিকে তার এই নেহেরু নাম অনুসারে বলা হয় কি নেহেরু রিপোর্ট। নেহারি না, নেহেরু। উপমহাদেশের শাসনতান্ত্রিক বিকাশের ইতিহাসে নেহেরু রিপোর্ট এক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দলিল, কারণ এটার কিন্তু বেশ কিছু যেটা বলা হয় কি নীতির উপর বেস করে কিন্তু পরবর্তীতে 1935 সালে কিন্তু ভারত শাসন আইন প্রণয়ন করা হয়। যদিও সম্পূর্ণভাবে না, কিছু কিছু অংশ কে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই যে বেসরকারি উদ্যোগে একটি শাসনতন্ত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়, সেই কারণে এটি গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে ইতিহাসে। ইতিমধ্যে যে ভারত সচিব লর্ড বার্কেনহেড হলো ভারতীয়দের সর্বসম্মত, অর্থাৎ সমগ্র ভারতবাসীর মুসলিম লীগ কংগ্রেস উভয়ের সর্বসম্মত একটি শাসনতন্ত্র রচনার চ্যালেঞ্জ প্রদান করে, যে তাদেরকে বললেন পারলে তোমরা একটা শাসনতন্ত্র এনে দেখাও যেটাতে সম্পূর্ণ ভারতবাসী খুশি থাকবে। কারণ কি? কারণ হলো ব্রিটিশরা কিন্তু জানতো যে হিন্দু মুসলিম বা সংখ্যালঘু যারা আছে সবার সম্মতিক্রমে একটা শাসনতন্ত্র সবাই লাভবান হয়, এমন একটা শাসনতন্ত্র প্রণয়ন করা কিন্তু চারটিখানি কথা নয়। কারণ ঝামেলা কিন্তু ব্রিটিশরাই লাগিয়ে গেছে, তারাই কিন্তু এই ঝামেলাগুলো পাকায় এখন বলতেছে পারলে তোমরা সমাধান দাও, কিন্তু সমাধান কই থেকে দিব ভাই? ব্রিটিশরাই তো ঝামেলার হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা যত ধরনের বৈষম্য সব কিছু সৃষ্টি করে গেছে। তো এমন অবস্থা হলো সাম্প্রদায়িক প্রতিনিধিদের প্রশ্নে বিরোধিতার কারণে কখনো কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি, কারণ সবাই নিজেদেরকে প্রায়োরিটি দিচ্ছিল, কেউ কম্প্রোমাইজ করতে রাজি হচ্ছিল না, যেটাই হলো সাম্প্রদায়িকতার প্রধান সমস্যা। 1928 সালে যে নেহেরু রিপোর্ট প্রদান করা হয়, সেটা ভারতের পূর্ণ ডমিনিয়নের মর্যাদা দাবি করা হয়, যেটা বলা হয় কি ভারত হলো 20 জানুয়ারি স্বায়ত্তশাসনের মতো হবে। দায়িত্বশীল সরকার গঠনের উদ্দেশ্যে জনগণের দ্বারা নির্বাচিত দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা গঠনের প্রস্তাব করা হয়, যেটা কিন্তু বর্তমানে ভারতে বিদ্যমান। কি? একটি দ্বিকক্ষ বিশিষ্ট, একটি উচ্চকক্ষ থাকবে, একটি নিম্নকক্ষ থাকবে। প্রস্তাবিত আইনসভার ক্ষমতা হবে সর্বোচ্চ এবং শাসন বিভাগের উপর আইনসভার পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। কিসের উপর? শাসন বিভাগের উপর আইনসভার পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। প্রদেশগুলোর ক্ষেত্রে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার প্রস্তাব করা হয় এবং কেন্দ্র ও প্রাদেশিক সরকারের ক্ষমতা সুস্পষ্টভাবে পৃথক করে দেওয়া হয়। অর্থাৎ প্রদেশের যে সরকার থাকবে তাদের ক্ষমতা থাকবে আলাদা এবং কেন্দ্রের ক্ষমতা থাকবে আলাদা, একে অপরের উপর এরকমভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। প্রদেশগুলোতে এক কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়। এক কক্ষ বিশিষ্ট আইনসভা কোনগুলো? আমাদের বাংলাদেশে যে জাতীয় সংসদ আছে সেটা কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আবার আমরা যদি ভারতের দিকে তাকাই, সেখানে কিন্তু দুই কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। কেন্দ্রীয় যে আইন পরিষদের নিম্নকক্ষ ও প্রাদেশিক আইন পরিষদগুলোর জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হবে। ইম্পর্টেন্ট।
কোন কোন জায়গায় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে? কেন্দ্রীয় আইন পরিষদের নিম্নকক্ষ এবং প্রাদেশিক আইন পরিষদগুলো, অর্থাৎ প্রদেশের যে আইন পরিষদগুলো থাকবে সেটা সম্পূর্ণভাবে জনগণের ভোটে নির্বাচিত থাকবে। এবং সাথে কি কেন্দ্রীয় যে আইন পরিষদ থাকবে তার নিম্নকক্ষ, উচ্চকক্ষ না, নিম্নকক্ষ শুধুমাত্র। আগেরকার যে সমস্ত আইনে স্বতন্ত্র নির্বাচনের যে নীতি অনুসরণ করা হয়েছিল এই প্রস্তাবে তা প্রত্যাহার করে যৌথ নির্বাচন নীতি গ্রহণ করা হয়। মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচনের কোনো ব্যবস্থা রাখা না হলেও কেন্দ্র ও অমুসলিম প্রধান প্রদেশগুলোতে লোকসংখ্যার ভিত্তিতে মুসলমানদের জন্য আসন সংরক্ষিত করার ব্যবস্থা ছিল না। আপাতত 10 বছরের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে আসন সংরক্ষণ প্রথা চালু থাকবে। অর্থাৎ যেসব জায়গায় হলো মুসলমানরা হলো একটু সংখ্যালঘু, সেখানে হলো তাদেরকে কি বলা যায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে আসন রক্ষা করা হবে, যে একটা পার্সেন্টেজ দেখবে যে সম্পূর্ণ ওই অঞ্চলের জনসংখ্যা সম্পূর্ণ কতটুকু হলো সংখ্যালঘু, তার ভিত্তিতে মোট আসনের একটা পার্সেন্টেজ মানে এই পরিমাণ আসন হলো সংখ্যালঘু লিডারদের জন্য বরাদ্দ থাকবে। ডমিনিয়ন মর্যাদা দানের পর সিন্ধু বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্তকে আলাদা প্রদেশরূপে স্বীকৃত দিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশের মর্যাদা প্রদান করা হবে। এটা হলো বর্তমানে যে আমাদের পাকিস্তান রয়েছে, মানে বর্তমান পাকিস্তান, সেটার সেই অঞ্চলটাকেই এখানে বলা হয়েছে। সেটা কি বলছে? আলাদা প্রদেশ হিসেবে স্বীকৃতি দিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশের মর্যাদা প্রদান করা হবে। তবে সেখানে অমুসলিম সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হবে, যেটা মুসলিমদের কথা বলেছে সেটা এখানেও বলা হয়েছে। সংবিধানে জনগণের মৌলিক অধিকার স্বীকৃত থাকবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভাষা, ধর্ম এবং সংস্কৃতির নিরাপত্তা বিধানের নিশ্চয়তার কথা বলা হয়। তবে নেহেরু যখন এই প্রস্তাবটা দেওয়া হয় তখন ভারতে যত দল আছে তারা পার্সোনালি তাদের নিজেদের অবজারভেশন দেয়। এমনকি কংগ্রেস নিজেও কিন্তু, কংগ্রেসের সব নেতা কিন্তু এই নেহেরু রিপোর্টের সাথে সম্পূর্ণভাবে সমর্থন জানায়নি। সেটা এখন আমরা জানব। প্রথমত 28 সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসের যখন হলো কার্যনির্বাহী কমিটি নেহেরুর প্রস্তাবগুলোর প্রতি সমর্থন জ্ঞাপন করে, জওহরলাল নেহেরু এটা পূর্ণ স্বরাজের বদলে যে তিনি ডমিনিয়ন চাইলেন, অর্থাৎ এখানে ডমিনিয়ন কি সাহিত্য শাসন। পূর্ণ স্বরাজ মানে কি? সম্পূর্ণ রাষ্ট্রটা হলো ব্রিটিশদের আন্ডার থেকে স্বাধীন হবে এবং স্বাধীন হওয়ার কারণে তারা হলো নিজেদের কী বলা হয় স্বরাজ প্রতিষ্ঠা করতে পারবে। এই যে তারা একটা ডাউনগ্রেড করলো বা তারা একটা বড় দাবি থেকে নিচের দিকে চলে আসলো, সেই কারণে জওহরলাল নেহেরু হলো অনেকটা কী বলতো অপমান বোধ করলেন। এই কারণে তিনি হলো প্রতিবাদ জ্ঞাপন করেন এবং কংগ্রেসের যে সচিব পদে ছিলেন সেখান থেকে তিনি ইস্তফা দেন বা সরে আসেন। অর্থাৎ তার কাছে এটা রেসপেক্টফুল মনে হয়নি যে আমরা একসময় হলো স্বরাজের জন্য আন্দোলন করছি, যে আমাদের স্বাধীন রাষ্ট্র চাই, সেখান থেকে আমরা কেন আবার দাবি তুলব যে আমরা ব্রিটিশদের আন্ডারেই একটা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে চাই। তো এই নিয়ে হলো জওহরলাল নেহেরু তিনি হলো তার দায়িত্ব থেকে সরে আসেন। এবার শিখ নেতারা হলো রিপোর্টের প্রস্তাবিত ধারাগুলোতে অসম্মত হন। সংখ্যালঘু হিসেবে তাদের বিশেষ অধিকারগুলো স্বীকৃত না হওয়ায় হরিজনেরাও অসন্তুষ্ট হয়। অর্থাৎ যত সংখ্যালঘু আছে সবারই সমস্যা শুরু করলো। নেহেরু রিপোর্ট সম্পর্কে আলোচনা বিভিন্ন দলের মতামত গ্রহণের উদ্দেশ্যে 1928 সালের ডিসেম্বরে কলকাতায় যে সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে মুসলিম লীগের পক্ষ থেকে বলা হয় কি, আমরা আপনাদের দাবির সাথে কিছু একমত আছি, তবে আমাদের পার্সোনাল কিছু মডিফিকেশন দরকার, আমরা কিছু দাবি হলো নতুন করে প্রস্তাব করতে চাই। তো এই যে তারা হলো রিপোর্ট সংশোধনের জন্য কয়টা প্রস্তাব আনে, সেগুলো কী ছিল? প্রথম যে প্রস্তাবটা ছিল সেটা হলো কেন্দ্রীয় যে আইনসভা থাকবে সেখানে যে মোট আসন থাকবে তার 1/3 মুসলিমদের জন্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ সাপোজ কেন্দ্রে হলো 300 আসন আছে, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তাদের দাবি হলো তাদের 100 আসন মাস্ট মুসলিম নেতাদের দিতে হবে। এটাই কি বলা হলো যে কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য 3/1 আসন বাধ্যতামূলক করতে হবে। এটা হলো প্রথম। এরপর আসে কি, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রবর্তন না হওয়া পর্যন্ত বাংলা ও পাঞ্জাবে মুসলমানদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ বাংলা ও পাঞ্জাবে হলো তাদেরকে মুসলিম আসন মাস্ট রাখতে হবে। এরপর হলো প্রদেশগুলোর জন্য রেসিডুয়ারি বা অন্যান্য ক্ষমতা যেগুলো আছে সেগুলো প্রদান করতে হবে। এবং লাস্টে যেটা ছিল সেটা হলো বোম্বে থেকে সিন্ধুর পৃথকীকরণ। বোম্বে মানে হলো আমাদের যে মুম্বাই আছে বর্তমানে, সেই মুম্বাই থেকে সিন্ধু অঞ্চলটাকে পৃথকীকরণ, অর্থাৎ পাকিস্তানের একটা পার্ট, সেটাকে হলো আলাদা করে ফেলতে হবে।
তো এই যে তারা কংগ্রেসের সর্বদলীয় যে সম্মেলনে গিয়ে এই প্রস্তাবটা দিল, এটা হিন্দু যারা নেতৃত্ববৃন্দ ছিল তারা গ্রহণ করলো না এবং রাজি হলো না এবং এগুলোর প্রবল বিরোধিতা করলো। অর্থাৎ নেহেরু মোহাম্মদ আলী জিন্নাহ যে এই প্রস্তাবগুলো নিয়ে গেলেন, তাদের প্রতি সমর্থন জানিয়ে এক্সট্রা কিছু প্রস্তাব নিয়ে গেলেন, সেটার বিরোধিতা করলো এবং কোনো ধরনের সমঝোতা না হয় মুসলিম লীগ বলল যে আমরা নেহেরু রিপোর্টের সাথে সম্মতি জ্ঞাপন করতে রাজি নই। অর্থাৎ এক্ষেত্রে হলো নেহেরু রিপোর্টের ক্ষেত্রেও সব দল সম্মতি লাভ না করায় এই নেহেরু রিপোর্টটাও সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতে পারল না। লীগ নেতৃবৃন্দ এই রিপোর্টকে তাদের স্বার্থের পরিপন্থী বিবেচনা করে একে প্রত্যাহার করলেন। তাদের স্বার্থের পরিপন্থী মানে কি, তারা কিন্তু ওই যে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য 4টা প্রস্তাব দিছিল, কিন্তু একটাও কিন্তু মানতে রাজি হয়নি। এই কারণে কি বললো যে এই রিপোর্টটা হলো সম্পূর্ণভাবে হিন্দু সমাজের স্বার্থান্বেষী একটা রিপোর্ট, এই কারণে আমরা মুসলিম নেতৃবৃন্দরা আমরা এর সাথে কোনো সাপোর্ট জানাবো না। এবার আসে হলো আমাদের জিন্নাহর 14 দফা। 14 দফাটা কি? জিন্নাহ যে নেহেরু রিপোর্টের একটা সংশোধন নিয়ে গেল, সেটা হিন্দু সমাজ কংগ্রেস মানল না এবং তার প্রবল বিরোধিতা করলো। জিন্নাহ তারপর বুঝতে পারলো যে আমাদের মুসলমানদের যদি অধিকার রক্ষা করতে হয় তাহলে সেই রিপোর্টটাকে মডিফাই করে আমাদের যে পার্সোনাল দাবিগুলো আছে সেগুলো পার্সোনালি আমাদের মুসলমানদের জন্য উত্থাপন করা উচিত। সেজন্য তিনি টোটাল 14টা দফা বা দাবি তিনি উত্থাপন করলেন এবং এই যে 14টা দাবি উত্থাপন করলেন, এটা হলো পরবর্তী যে 1935 সালের ভারত শাসন আইন প্রতিষ্ঠা করা হয় সেটার ভিত্তি বলা যায় এই জিন্নাহর 14 দফা। যদিও এর সাথে কংগ্রেস সম্মতি জানায়নি, স্টিল এটার উপর বেস করেই কিন্তু পরবর্তীকালীন প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড তিনি হলো এই 14 দফার উপর বেস করে ভারত শাসন আইন প্রণয়ন করেন। তো আমরা জিন্নাহর 14 দফা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। মোহাম্মদ আলী জিন্নাহর যে 1928 সালের ডিসেম্বরে মুসলিম লীগের সংশোধনী কংগ্রেস কর্তৃক প্রত্যাহিত হলে, অর্থাৎ তারা যে সংশোধন করতে চেয়েছিল নেহেরু রিপোর্টকে, সেটা যখন প্রত্যাহার করা হয়, তখন জিন্নাহ বিকল্প হিসেবে 1929 সালে মুসলিম লীগের পক্ষ থেকে এই 14 দফা প্রস্তাব উত্থাপন করেন। অর্থাৎ তোমরা আমাদের সাথে না নিলে আমরা নিজেদের দাবি জানাবো। ভারতের ভবিষ্যৎ শাসনতন্ত্র রচনায় যে সকল প্রয়াস সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত হয়, 14 দফা সেক্ষেত্রে ছিল আরেকটি সংযোজন। অর্থাৎ যেসব দফার উপর বেস করে পরবর্তীতে ভারত শাসন আইন প্রতিষ্ঠা করা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল হলো এই 14 দফা। এবার কেন্দ্রীয় আইন পরিষদে মুসলমানদের 3 ভাগের 1 ভাগ আসন সংরক্ষণ, যেটা তিনি হলো প্রথমেই চাইছিলেন সংশোধনের ক্ষেত্রে। এরপর কি রেসিডুয়ারি বা অন্যান্য ক্ষমতার প্রদেশ এই 14 দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু হিন্দু মহাসভা সহ অন্যান্যরা জিন্নাহর এই প্রস্তাব গ্রহণ করতে রাজি হয়নি। কেননা তারা কিন্তু প্রথমে কিন্তু সংশোধনের ক্ষেত্রে রাজি ছিল না, প্লাস 14 দফায় কিন্তু আরও বেশ কিছু দাবি দেওয়া চাওয়া হয়েছিল এবং হিন্দু সম্প্রদায়ের মনে করছিল এগুলা অতিরিক্তভাবে চাইতেছে বা তারা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও এগুলা চাওয়ার তাদের রাইটস নাই। এই কারণে হিন্দু সভা এই জিন্নাহর 14 দফা হলো তারা মানতে রাজি হয়নি। তার প্রস্তাব অগ্রাহ্য হয়। জিন্নাহ একে হিন্দু মুসলমানের পথের বিভক্তি আখ্যায়িত করেন। হিন্দু মুসলমানের পথের বিভক্তি তাহলে কোনটা ছিল? এই 14 দফা। অর্থাৎ হিন্দু মুসলমানের পথের বিভক্তি কী ছিল? 14 দফা। কেননা এটা হলো মুসলমানদের প্রাধান্য দিয়ে একটা রাইট ছিল এবং হিন্দুরা এর সাথে একমত জানাতে রাজি হয়নি। এবার আমরা জানি 14 দফা কী ছিল। 14 দফার প্রথম দফা ছিল সেটা হলো একটা ফেডারাল পদ্ধতির শাসনতন্ত্র। ফেডারাল পদ্ধতির শাসনতন্ত্র কোনটা? যেটা হলো আমাদের যে প্রদেশগুলো থাকবে সেগুলো সম্পূর্ণভাবে স্বায়ত্তশাসিত হবে এবং স্বায়ত্তশাসিত হওয়ার পাশাপাশি দেন হলো কেন্দ্রে হলো যেটা বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা থাকবে। এই পাশে রেসিডুয়ারি বা অন্যান্য ক্ষমতা থাকবে হলো প্রদেশের হাতে। দ্বিতীয়ত তিনি বলেন যতগুলো প্রদেশ আছে তাদেরকে কোনো ক্ষেত্রে বৈষম্য করা যাবে না, এই প্রদেশের ক্ষমতা বেশি বা এই প্রদেশের ক্ষমতা কম, এক্ষেত্রে সকল প্রদেশকে সমান অধিকার দিতে হবে, অর্থাৎ একই ধরনের স্বায়ত্তশাসন দিতে হবে সকল প্রদেশকে। 3 নম্বরে যেটা আসলো সেটা হলো প্রদেশসমূহের যে আইন পরিষদে এবং অন্যান্য নির্বাচিত সংস্থায়
সংখ্যালঘুদের যথেষ্ট প্রতিনিধিত্ব থাকতে হবে, অর্থাৎ যে কোনো অঞ্চলে যারা সংখ্যালঘু থাকবে তাদের যথেষ্ট পরিমাণ প্রতিনিধিত্ব থাকতে হবে। তবে সে প্রতিনিধিত্বের কারণে সংখ্যাগরিষ্ঠরা যাতে সংখ্যালঘুতে পরিণত না হয় সেদিকে নজর দিতে হবে। এর অন্যতম কারণ হলো নেহেরু রিপোর্টে যেটা বলা হয়েছিল সেই ক্ষেত্রে হলো বাংলার কথা যদি আমরা চিন্তা করি, আমাদের পূর্ববঙ্গে কিন্তু মুসলিম মেজরিটি ছিল, বাট নেহেরু রিপোর্টে যেটা চাওয়া হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এই বঙ্গদেশে হলো বা পূর্ববঙ্গে মুসলমানদের সিট কিন্তু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও অ্যাকচুয়ালি হিন্দু সম্প্রদায়ের তুলনায় কম ছিল। এইসব ক্ষেত্রে কি বলা হয়েছিল যে সে প্রতিনিধিত্বের কারণে যেন সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুতে পরিণত না হয় সেদিকে নজর দিতে হবে। অর্থাৎ যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যাগরিষ্ঠই থাকবে, কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। যারা হলো কেন্দ্রীয় আইন পরিষদে যে মুসলিম প্রতিনিধিত্ব থাকবে তারা হলো মোট সদস্যের 3/1 মাস থাকতে হবে, যেটা হলো ওই যে সংশোধনে বলে আসছিল নেহেরু রিপোর্টের মোহাম্মদ আলী জিন্নাহ, সেটাই আবার এখানে বলা হলো। 5 হলো বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রে পৃথক নির্বাচন ব্যবস্থা থাকতে হবে। তবে কোনো সম্প্রদায় ইচ্ছা করলে পৃথক নির্বাচনের বদলে যে কোনো সময় যুক্ত নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে পারবে। অর্থাৎ তিনি প্রস্তাব করলেন যে এই যে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি নিয়োগ করা হবে, একটা পার্সেন্টেজ থাকবে, তাদের এই যে নির্বাচনগুলো হবে এগুলো হবে আলাদা। অর্থাৎ সাপোজ ধরা যাক একটা গ্রামে নির্বাচন হবে এরকম, সেখানে হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং হিন্দুরা হলো সংখ্যালঘু। এক্ষেত্রে যেহেতু হিন্দুরা সংখ্যালঘু তাদের একটা আসন আছে এবং এক্ষেত্রে এই আসনে কারা কারা যাবে সেটা নির্ধারণ করবে শুধুমাত্র এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জনগণ। তবে যদি তারা চায় তাহলে সাধারণ নির্বাচনের মাধ্যমে তারা এই যে সংরক্ষিত আসনে কে কে যাবে সেটাও তারা নিয়োগ করতে পারবে। 6 হলো ভূখণ্ডকৃত কোনো পুনর্গঠন দ্বারা পাঞ্জাব, বাংলা এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ক্ষুণ্ণ করা যাবে না। অর্থাৎ এমনভাবে নতুন করে দেশ গঠন করা যাবে না যাতে যেন পাঞ্জাব, বাংলা বা উত্তর পশ্চিম যে সীমান্ত প্রদেশ এসব জায়গাগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা কমে যায় এমনভাবে সীমানা ভাগ করা যাবে না। সকল সম্প্রদায়কে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং শিক্ষার অধিকার দিতে হবে, অর্থাৎ এখানে সকল ধর্মের সমান রাইটস। এবং কোনো সম্প্রদায়ের 3/4 সদস্যের সম্মতি ছাড়া কোনো আইন পরিষদ বা নির্বাচিত সংস্থায় উক্ত সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট কোনো আইন বা প্রস্তাব অথবা সিদ্ধান্ত গৃহীত হলে তা বৈধ বলে বিবেচিত হবে না। অর্থাৎ আমি যে একটা এক্সাম্পল দিলাম যে একটা গ্রামে সংখ্যালঘু হলো হিন্দুরা, এক্ষেত্রে যদি সংসদে হলো একটা আইন উত্থাপন করা হয় সেখানে যদি টোটাল যে আসন আছে ধরা হলো যে ওই গ্রামে হলো টোটাল 4জন মেম্বার থাকবে হিন্দু সম্প্রদায়ের, এক্ষেত্রে যদি 4 জনের মধ্যে 3 জন কোনো একটা আইন কিংবা কোনো একটা প্রস্তাবে সম্মতি না দেয় তাহলে সেটা বৈধ হবে না। অর্থাৎ হয় 4 জনের 4 জন অথবা 4 জনের 3 জনের সাপোর্ট দেওয়া লাগবে, এটাই হলো মূল কথা। এবার সে হলো সিন্ধুকে বোম্বে প্রেসিডেন্সি থেকে পৃথক করতে হবে। সিন্ধুটা হলো পরবর্তী হলো পাকিস্তান বা উত্তর পশ্চিম অঞ্চল যেটা আছে ভারতবর্ষের মুসলিম অধ্যুষিত সেখানে চলে যায়। ভারতের অন্যান্য প্রদেশের ন্যায় বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে শাসন সংস্কার প্রবর্তন করতে হবে। অর্থাৎ সেখানে কিন্তু যেটা বলা হয়েছিল যে সকল প্রদেশের ক্ষেত্রে সমানভাবে শাসন প্রয়োগ করতে হবে, কোনো প্রদেশ ছোট কিংবা বড় কিংবা কোনো জায়গায় সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এর ভিত্তিতে কোনো জায়গায় শাসন ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। সমস্ত রাষ্ট্রীয় এবং স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের চাকরিতে যোগ্যতা অনুসারে অন্যান্য ভারতীয়দের ন্যায় পর্যাপ্ত হারে মুসলিমদেরও নিয়োগ প্রদান করতে হবে। অর্থাৎ মুসলিমরা যে বিভিন্ন জায়গায় নিগৃহীত হতো, যে ব্রিটিশদের একটা ব্যাড বুকে ছিল মুসলিমরা 1857 সিপাহী বিপ্লবের পর থেকে, সেক্ষেত্রে হলো বৈষম্য করা যাবে না, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে হক সে মুসলিম হক সে হিন্দু তাকে হলো তার যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। মুসলমানদের সংস্কৃতি, ভাষা, শিক্ষা, ধর্ম, ব্যক্তিগত আইন বা দাতব্য প্রতিষ্ঠানসমূহের সংস্করণ এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় আইন শাসনতন্ত্রে থাকতে হবে। অর্থাৎ সব জায়গায় মুসলমানদের যে পার্সোনাল যত ধরনের ডিমান্ড আছে সব কিছু যাতে ফিল আপ করা হয় সেজন্য যত ধরনের আইন দরকার সেগুলো শাসনতন্ত্রে থাকতে হবে। 13 নম্বর হলো কমপক্ষে সংখ্যানুপাতিক 1/3 মুসলিম মন্ত্রী ছাড়া কোনো কেন্দ্র বা প্রদেশে মন্ত্রিসভা গঠন করা যাবে না। কোথাও এমন মন্ত্রিসভা গঠন করা যাবে না যেখানের টোটাল যে মন্ত্রিসভার সদস্য তার
1/3 মিনিমাম মুসলিম সদস্য না। 14 নম্বরে যেটা এবং ফাইনাল যেটা সেটা হলো ভারত ফেডারেশনের অন্তর্ভুক্ত সব রাজ্যের সম্মতি ছাড়া কেন্দ্রে আইনসভা কর্তৃক শাসনতন্ত্রে পরিবর্তন আনা যাবে না। অর্থাৎ ভারতের ফেডারেশন আন্ডারে যতগুলো রাজ্য থাকবে সবাই যদি সম্মতি না দেয় তাহলে ইন ফিউচার কোনো ধরনের শাসনতন্ত্রে পরিবর্তন আনা যাবে না, অর্থাৎ সকল এই রাজ্যের লাগবে, সাপোর্ট লাগবে। তো এই 14 দফার গুরুত্বগুলো কী ছিল? 14 দফার গুরুত্ব প্রথম যদি আমরা বলি, এটা হলো মুসলিমদের যে রাজনৈতিক দাবি দেওয়া ছিল বা অধিকার আদায়ের একটা চেষ্টা ছিল, তারই একটা প্রতিফলন হলো এই 14 দফা। তো 1916 সালের লখনৌ চুক্তির মাধ্যমে মুসলমানদের যে রাজনৈতিক দাবি দেওয়া ছিল তার একটা প্রথম রূপ আমরা দেখতে পাই, এবং বাস্তবায়নে যে শর্তাদি প্রদত্ত হয়েছিল তার প্রতি হলো কংগ্রেস নেতৃবৃন্দ এবং তাদের মিত্র যারা ছিল তারা হলো অশ্রদ্ধা দেখায় বা তারা হলো সেগুলো মানে না কিংবা বিট্রে করা হয়। এক্ষেত্রে হলো মুসলমানরা ক্ষুব্ধ হয়ে ওঠে। ক্ষুব্ধ হয়ে ওঠার ফলে তারা হলো একটি উপযুক্ত সংবিধানের দাবি তোলা হয় যেখানে মুসলমানদের রাইটগুলো সংরক্ষণ করা হবে। তাছাড়া পরবর্তীতে ম্যাকডোনাল্ডের যে সাম্প্রদায়িক রোয়েদাদ মূলত জিন্নার 14 দফার উপরে ভিত্তি করে প্রণীত হয়েছিল, বা যেটা হলো পরবর্তীতে 1935 সালের ভারত শাসন আইন। কাজে 14 দফার দাবির গুরুত্ব ছিল কি? অনস্বীকার্য। ছিল লাস্ট লাইন। এইবার আসলো আমাদের গোল টেবিল বৈঠক। এই যে আমাদের ঝামেলা চলতেছে ভারতবর্ষে, ব্রিটিশদের শাসন কেউ মানতেছে না, কংগ্রেস একটা চাইতেছে, তারপর মুসলিম লীগ একটা চাইতেছে, এখানে সবার তো এক সম্মিলিতভাবে কিছু একটা করা দরকার। তো ব্রিটিশ পার্লামেন্ট করলো কি? তারা হলো গোল টেবিল বৈঠক ডাকলো। এখানে টোটাল 3টি গোল টেবিল বৈঠক হয়েছিল। প্রথম বৈঠকে কংগ্রেস গেল না, তারা বললো যে আমরা এটা মানি না। তো ওই বৈঠকে গেল, বৈঠকে যাওয়ার পর যারা গেছে তাদের মধ্যেও দেখা গেল বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক বিরোধ কিংবা তারা এইটা একজন এই দল এই চায়, এক দল ওই চায়, এই নিয়ে মতবিরোধের মাধ্যমে প্রথম বৈঠকটা হলো ব্যর্থ হলো। দ্বিতীয় বৈঠকে আমাদের গান্ধীজি হলো দ্বিতীয় বৈঠকে হলো গেলেন কংগ্রেসের প্রতিনিধি হয়ে। সেখানে গান্ধীজি হলো নেহেরু রিপোর্ট বা এই টাইপের রিপোর্টের উপর বেস করে নিজেদের স্বার্থান্বেষী একটা প্রস্তাব দেন। সেটা আবার অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছিল তারা মানতে রাজি হন না, এবং এই নিয়ে অনেক ডিবেট হয়, এবং ডিবেট হওয়ার শেষমেশ দ্বিতীয়বার যে গোল টেবিল বৈঠকটা হয় সেটাও ব্যর্থ হয়। তৃতীয়বার আবার বৈঠক হয়, তখন হলো প্রথম দুইবার যেহেতু ব্যর্থ হয়েছে, তৃতীয়বার অনেকে আশা ছেড়ে দেয়। সেখানে তৃতীয়বার হলো সদস্য সংখ্যা মানে গোল টেবিলের সদস্য সংখ্যাও কম ছিল। তো এক্ষেত্রে কী হলো? তৃতীয়বার হলো কংগ্রেস প্রথমবারের মতো গেলই না। তৃতীয়বার যাওয়ার পরেও এত মানুষ কম হওয়া সত্ত্বেও আবারও সেই সবার ইন্টারেস্ট, সবার মানে বিচার মানি তালগাছ আমার এই টাইপের মেন্টালিটি নিয়ে কেউ কাউকে কম্প্রোমাইজ করতে রাজি না, যেই কারণে তৃতীয়বারও হলো এই গোল টেবিল বৈঠকটা হলো ব্যর্থ হলো। তাহলে গোল টেবিল বৈঠকটার প্রয়োজনীয়তাটা কী? এই গোল টেবিল বৈঠকের মাধ্যমে হলো সম্পূর্ণ যে ভারতবাসী বা নেতৃবৃন্দের যে মনোভাব সেটা ব্রিটিশরা ধরতে পেরেছিল, এবং এই গোল টেবিল বৈঠকের উপরে বেস করেই পরবর্তীতে হলো আমাদের যে র্যামজে ম্যাকডোনাল্ড পরবর্তীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি হলো এই সকল প্রস্তাব বিবেচনা করে এই সকল প্রস্তাবকে আমলে নিয়ে তারপর হলো নিজেরা একটা শাসনতন্ত্র প্রণয়ন করে, যেটা হলো 1935-এর ভারত শাসন আইন। তো গোল টেবিল বৈঠকে কী হয়েছিল আমরা একটু জেনে নিই। 1930 সালে কংগ্রেসের নেতৃত্বে হলো ভারতে আইন অমান্য আন্দোলন চলছিল, যেটা আমরা আগে জেনে আসছি। সে বছরে মে মাসে সাইমন কমিশনের যে রিপোর্ট প্রকাশিত হয় তাতে হলো ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে সবাই হলো এই সাইমন রিপোর্ট মানে কী বলে অবাঞ্ছিত ঘোষণা করে বা কেউ মানতে রাজি হয়নি। এ অবস্থায় ব্রিটিশ সরকার লন্ডনে হলো ভারতবর্ষে যত রাজনৈতিক দল ছিল তাদের নেতৃবৃন্দদেরকে আহ্বান করে যে আপনারা আসেন, আমরা সবাই একটা গোল টেবিল বৈঠকে বসে আমরা এই ভারতবর্ষের যে শাসন কার্য কী হবে সেই নিয়ে আমরা একটু ডিসকাস করি, আমরা একটু নির্ধারণ করি। এই বৈঠকে হলো 3টি অধিবেশনে সমাপ্ত হয়, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। প্রথম অধিবেশনটা কবে বসে? 1930 সালের 12 নভেম্বর। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। প্রথম অধিবেশন কবে তাহলে? 1930 সালের 12 নভেম্বর। এই অধিবেশনে ব্রিটেনের রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে 16,
ভারতের রাজন্যবঙ্গতে 13 এবং ব্রিটিশ শাসন ভারত থেকে 57 জন সহ সর্বমোট 89 জন সদস্য হলো যোগদান করেন। তবে এখানে হলো ভারতের যে সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের কোনো প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেনি। এই যে কংগ্রেস এই অধিবেশনে যোগদান করেনি। উপস্থিত ভারতীয় নেতৃবৃন্দের মধ্যে অনুন্নত সম্প্রদায়ের নেতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং তেজ বাহাদুর সাপ্রু বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ মোটামুটি সব দলের নেতারাই সেখানে অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র কংগ্রেস ছাড়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? র্যামজে ম্যাকডোনাল্ড। তিনি এই বৈঠকে কতগুলো সাংবিধানিক প্রস্তাব দেন। তিনি কিছু প্রস্তাব দেন, তার মধ্যে এক হলো ভারতে যুক্তরাষ্ট্রীয় একটি সরকার গঠন। যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন মানে কি? প্রাদেশিক সরকার থাকবে আর কেন্দ্রীয় সরকার থাকবে, এবং কেন্দ্রীয় সরকার হলো 2 কক্ষ বিশিষ্ট, প্রাদেশিক যেগুলো সেগুলো হলো 1 কক্ষ বিশিষ্ট। 2 হলো প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার, এবং 3 হলো কেন্দ্রে আংশিক দায়িত্বশীল সরকার গঠন। আংশিক দায়িত্বশীল সরকার গঠন সংক্রান্ত প্রস্তাব। আংশিক দায়িত্বশীল মানে কি? কেন্দ্রে যে সরকারটা থাকবে সেখানে হলো ব্রিটিশ সরকার এবং ভারতবাসীর মিলিত একটি সরকার থাকবে, দ্বৈত শাসন। সেখানে হলো ভারতবাসীকে একটি আংশিক দায়িত্ব দেওয়া হবে, মেজর অফ দ্য পাওয়ার যেগুলো সেগুলো হলো ব্রিটিশ সরকার মেনটেন করবে। ভারতের রাজন্যবর্গের মধ্যে প্রতিনিধিরা মোটামুটি প্রস্তাবগুলো মেনে নিল, কিন্তু মুসলিম প্রতিনিধিরা সাম্প্রদায়িকতার ভিত্তিতে পৃথক নির্বাচনের দাবি করলো, যেটা তার আগেও করেছিল, যাতে সকল রাজ্যে হলেও সংখ্যালঘুরা তাদের কি বলা যায় তাদের আসন নিশ্চিত করতে পারে। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমান সম্প্রদায়ের ন্যূনতম দাবি হিসেবে তিনি সেইখানে আবার তার 14 দফা দাবির পুনরুল্লেখ করলেন, যে আপনি যে দিলেন মানলাম, কিন্তু আমি সেম টাইপের একটা দাবি উত্থাপন করেছি, যেটা হলো 14 দফা। আমি চাই যে আপনি আমার এই 14 দফাটাও একটু বিশ্লেষণ করেন এবং এর থেকে একটু অ্যাড করার ট্রাই করেন। তিনি এটা রিকোয়েস্ট করলেন। তফসিলি সম্প্রদায়ের তরফ থেকে ডক্টর আম্বেদকর পৃথক নির্বাচনের দাবি করেন, অর্থাৎ শুধুমাত্র জিন্নাহ না, অন্যান্য যারা আছেন, মানে অন্যান্য সংখ্যালঘু নেতৃবৃন্দ যারা আছেন তারাও কিন্তু সেম দাবি করলেন। হিন্দু প্রতিনিধিরা যৌথ নির্বাচনের পক্ষ ছিলেন, যদিও তারা সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ নীতি সমর্থন করেন, তবে তারা যারা সংখ্যালঘু যাদের আসন আছে তাদের জন্য আলাদা নির্বাচনের ক্ষেত্রে রাজি তারা ছিল না। যা হোক, সাম্প্রদায়িক প্রশ্নে মতদ্বৈততার কারণে, অর্থাৎ একে অপরের কারো মানে কেউ কারো ডিসিশন মানে না, তার উপরে হলো কংগ্রেস এই বৈঠক বর্জন করছে, তারা যোগদান করে নাই। সব মিলে হলো এই যে প্রথম যে অধিবেশনটা হলো সেটা ব্যর্থতায় নির্বাচিত হলো। এরপর আসলো আমাদের দ্বিতীয় গোলটেবিল বৈঠক। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কিসের পর হয়? গান্ধী আর উইন চুক্তির পরে। গান্ধী এবং যে আছে আমাদের ভাইসরয় আরউইন, লর্ড আরউইন, তার মধ্যে একটা চুক্তি হয়। তার বেসিসে 1931 সালে হলো লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এক্ষেত্রে হলো কংগ্রেসের একক প্রতিনিধি রূপে মহাত্মা গান্ধী এই বৈঠকে যোগদান করেন, অর্থাৎ কংগ্রেসের হয়ে একজন গেছিলেন, কে গেছিলেন? মহাত্মা গান্ধী। ফেডারেল ব্যবস্থা এবং সংখ্যালঘু, এই 2টা প্রশ্ন ছিল এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। কারণ পূর্ববর্তী যে আমাদের ডিসকাশনটা হলো প্রথম সমাবেশ, সেখানে কিন্তু সবার মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এটা নিয়ে, যে ফেডারেল ব্যবস্থায় সেখানে আইন যেখানে বলা হচ্ছে আংশিক যে শাসনতন্ত্র, আংশিক যে ক্ষমতা প্রদান করা, এবং সংখ্যালঘুদের ক্ষেত্রে কী করা হবে, যে আসন সংরক্ষিত করা হবে কিনা, কিংবা আলাদা নির্বাচন ব্যবস্থা হবে নাকি যৌথ নির্বাচন ব্যবস্থা হবে, এই নিয়েই কিন্তু ডিসকাশনের মাঝখানে হলো পূর্ববর্তী যে অধিবেশনটা হয় সেটা কিন্তু ব্যর্থ ছিল। এক্ষেত্রে তারা কি করলো? ফেডারেল ব্যবস্থা এবং সংখ্যালঘু প্রশ্ন এই 2টা নিয়ে তারা হলো প্রধান আলোচনা শুরু করলো। শুরুতে গান্ধী কংগ্রেসকে ভারতীয় জনগণের প্রতিনিধিত্বের একমাত্র দাবিদার বলেন। তিনি বললেন কি, সকল ভারতের যে জনগণ আছে তাদের একমাত্র প্রতিনিধিকে কংগ্রেস। এই বলার মাধ্যমে তিনি কি করলেন? মুসলিম লীগ সহ অন্যান্য যে দলগুলো আছে তাদের গুরুত্বকে তিনি কমিয়ে দিলেন, এবং এই নিয়ে যে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে। কেন ফেটে পড়ে? কারণ শুধুমাত্র কংগ্রেস কিন্তু ভারত নয়, কংগ্রেস হলো হিন্দু সম্প্রদায়ের একটি বড় রাজনৈতিক প্রতিষ্ঠান, কিন্তু অন্যান্য যে মুসলিম প্রতিষ্ঠান আছে যেমন মুসলিম লীগ,
তারা কিন্তু এখানে শুধুমাত্র বসে থাকতে আসেনি, তারাও কিন্তু তাদের নিজেদের দাবি নিয়ে এসেছিল। সেই কারণেই সম্মিলিতভাবে তারা এর কড়া প্রতিবাদ জানালেন যে শুধুমাত্র কংগ্রেস ভারতের প্রতিনিধি নয়। মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন মেয়াদে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ব্যাপারে পূর্ব সিদ্ধান্ত অটল থাকলো, কিন্তু গান্ধী এতে রাজি ছিলেন না। তিনি বরং অবিলম্বে কেন্দ্রে এবং প্রদেশে একই সঙ্গে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার দাবি জানান। বড়লাটের বিশেষ ক্ষমতায়ও তিনি এর বিরোধিতা করেন, অর্থাৎ বড়লাট বা ভাইসরয়ের যে স্পেশাল ক্ষমতাগুলো থাকবে তিনি এই ক্ষেত্রে বিরোধিতা করা শুরু করলেন। কিন্তু সংখ্যালঘুদের প্রশ্নই বড় হয়ে দেখা দিল। অর্থাৎ সব মানা যায়, কিন্তু সংখ্যালঘুদের কী হবে, তাদের আসনের কী হবে, তাদের নির্বাচনের কী হবে। গান্ধীর প্রস্তাব বাতিল হয়ে যায়। প্রধানত সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের প্রভাব হ্রাস করার উদ্দেশ্যে মুসলমান, শিখ, অ্যাংলো ইন্ডিয়ান এবং উন্নত সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রত্যেকেই নিজ নিজ সম্প্রদায়ের জন্য বিশেষ আসন সংরক্ষণের দাবি জানায়। অর্থাৎ সবাই বলতেছে আমাদের জন্য এই আসন লাগবে, ওই আসন লাগবে, এই কটা আসন লাগবে, এই নিয়ে সবাই দাবি জানানো শুরু করলো। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতির মাধ্যমে সবাই মিলে একটা বিবৃতি দিল, যার মাধ্যমে পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল রাখার আবেদন করেন। অর্থাৎ যে সংরক্ষিত আসনগুলো থাকবে সেগুলো একটা পৃথক ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে সেগুলোর নির্ধারণ করা হবে এইসব আসনে কে কে যাবে। কিন্তু সাম্প্রদায়িক সমস্যার কোনো সর্বসম্মত সিদ্ধান্ত না আসায় এই গান্ধী শত চেষ্টা করেও সংখ্যালঘু সম্প্রদায়ের যে প্রতিনিধি ছিল তাদের সমতান্তে ব্যর্থ হন। অর্থাৎ কেউই গান্ধীর সাথে সবাইকে তিনি গান্ধীজি নিজের সাথে রাজি করাতে সক্ষম হলেন না। শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড ঘোষণা করেন যে সাম্প্রদায়িক সমস্যার সমাধান না হলে সংবিধান রচনা করা সম্ভব নয়। অর্থাৎ আপনারা যে আমাদের কাছে আসলেন, আমরা বসলাম মিটিংয়ে, কিন্তু আপনারা নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলো যদি সলভ করতে না পারেন তাহলে আমাদের কিছু করার নেই। এক্ষেত্রে ভারতবাসীর এবং আপনাদের যে পার্সোনাল সমস্যাগুলো আছে এগুলো আপনাদের ইন্টারনালি সলভ করা লাগবে। ভারতবাসী এই বিষয়ে একমত হলেই তবে ব্রিটিশ সরকারের কিছু করণীয় আছে, আদারওয়াইজ আমি এই প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড কিছু করতে পারবো না। অর্থাৎ আমাদের যে দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা ছিল সেটাও কিন্তু ব্যর্থ। এবার আসে আমাদের তৃতীয় অধিবেশন বসে হলো 1932 সালের 17 নভেম্বর। ডেটগুলো একটু মনে রাখবা, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। 1932 সালের 17 নভেম্বর। 1932 সালের 17 নভেম্বর কী হলো? 24শে ডিসেম্বর পর্যন্ত সেই সভাটা স্থায়ী হলো। আগের দুটি অধিবেশনের তুলনায় এখানে কম প্রতিনিধি আসলো, কারণ প্রথম দুটি অধিবেশন কিন্তু ব্যর্থ হয়েছে এবং সবাই বুঝতে পারলো সাম্প্রদায়িকতার কোশ্চেনের কোনো অ্যান্সার আসতেছে না। এতে মাত্র 45 জন প্রতিনিধি অংশগ্রহণ করে। প্রথমে যেখানে 27 জন ছিল সেখানে হতো 45 জন। কংগ্রেস এবারও অধিবেশনে প্রতিনিধি পাঠায়নি। এর আগেরবার গান্ধীজিকে পাঠাইছে, গান্ধীজির কথা কেউ মানেন নাই। কংগ্রেস বললো তোমরা যা ইচ্ছা করো, আমরা এতে নাই। তিনটি বিষয় এই সম্মেলনে গুরুত্ব লাভ করে। প্রথম হলো কী কী শর্তের ভিত্তিতে রাজ্যগুলো ফেডারেশনে যোগ দিবে, কী কী শর্তের বিনিময়ে তারা একটা শাসন ব্যবস্থা প্রদান করছে তাতে রাজ্যগুলো যোগদান করবে। দ্বিতীয়ত হলো অবশিষ্ট যে বিভিন্ন ক্ষমতাগুলো আছে সেগুলোর বন্টন কীভাবে হবে। এবং তৃতীয়তে হলো ব্রিটিশ শাসনের গ্যারান্টি, অর্থাৎ তোমরা স্বরাজ চাইতে পারবা না, তোমরা কি চাইতে পারবা? ডোমিনিয়ন। ক্লিয়ার? অর্থাৎ ব্রিটিশ শাসন অবশ্যই থাকতে হবে। তোমরা কি করো না করো, কিভাবে শাসন করবা সেগুলো কন্ট্রোল করা যাবে, বাট কোনোভাবেই তোমরা দাবি করতে পারবা না যে ব্রিটিশ শাসন ভারতবর্ষ থেকে উঠে যাবে। প্রতিনিধিবর্গের অনেক দাবি ব্রিটিশ সরকার কর্তৃক প্রত্যাখ্যাত করা হয়। অর্থাৎ প্রতিনিধিরা এরপরও যে সকল দাবি জানিয়েছে সেগুলো ব্রিটিশরা মানল না। প্লাস কি গ্যারান্টি দিল, শর্ত চাইলো যে ব্রিটিশ সরকারের শাসনের গ্যারান্টি দিতে হবে তাদেরকে। এই কারণে তৃতীয় গোলটেবিল বৈঠকটিও ব্যর্থ হলো। তবে এই যে একটা বৈঠকের মাধ্যমে কিন্তু পরবর্তীতে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্টেপ ছিল। এরপর আসে আমাদের 1935 সালের ভারত শাসন আইন। 1935 সালের ভারত শাসন আইনটা আসে কার থেকে? ম্যাকডোনাল্ড। আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ডের উদ্যোগে হলো এই ভারত শাসন আইন প্রণয়ন করা হয়। কিসের ভিত্তিতে? আমাদের যে সাইমন রিপোর্ট ছিল সেই সাইমন রিপোর্ট এবং ব্রিটিশ পার্লামেন্টের শ্বেতপত্রের উপর ভিত্তি করে এই ভারত শাসন আইন প্রদান করা হয়, যেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু করা হয় এবং যেখানে হলো
গভর্নর জেনারেল যিনি ভারতবর্ষের, তাকে হলো অতিরিক্ত কিছু ক্ষমতা দেওয়া হয়। এবং তার মধ্যে যদি আমরা উল্লেখযোগ্য বলতে চাই যে গভর্নর জেনারেল কিন্তু মন্ত্রিসভা গঠনে তার একটা হাত ছিল, এবং গভর্নর জেনারেল কিন্তু চাইলেই তার নিজের ইচ্ছায় কোনো মন্ত্রিসভা ভেঙে দিতে পারতেন, অর্থাৎ সেখানে কিন্তু তার স্পেশাল ক্ষমতা ছিল। এবং একই সাথে 1935 সালে যে ভারত শাসন আইন ছিল তার মাধ্যমে যে আমাদের ভারত সচিবের কাউন্সিল ছিল, এই ভারত সচিবের কাউন্সিল হলো বিলুপ্ত ঘোষণা করা হয়। কোন আইনের মাধ্যমে? 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। সো এই আইনটা কিন্তু 1947 সালে যখন আমাদের ভারতবর্ষ বিভক্ত হয় ভারত এবং পাকিস্তান নামক দুইটি দেশে, তখন কিন্তু এই 1935 সালের ভারত শাসন আইন কার্যকর ছিল। এটি হলো 1937 সাল থেকে কার্যকর শুরু হয়। সো এবার আমরা মূল পাঠে আগাই। 1935 সালে যে ভারত শাসন আইন হয় সেটা হলো ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে, কারণ যেটা হলো 1947 সালে ভারত বিভক্তির সময়ও এই আইনটি কার্যকর ছিল। অর্থাৎ 1947 সালে যখন ভারত বিভক্ত হয় তখন এই আইনের মাধ্যমেই কার্যকর ছিল। পাকিস্তান যখন গঠিত হয় তখন কিন্তু পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, অর্থাৎ এই আইনটার মাধ্যমেই তখন হলো দুইটি রাষ্ট্র পরিচালিত হচ্ছিল। স্বাধীন রাষ্ট্র ভারত এবং পাকিস্তান নিজেদের সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত এই আইন সংশোধিত আকারে বলবৎ থাকে, অর্থাৎ রাষ্ট্র স্বাধীন হওয়ার পরেও কিন্তু এই আইনের উপর বেস করে ভারত এবং পাকিস্তান পরিচালিত হচ্ছিল। ভারত সরকার 3টি গোল টেবিল বৈঠক করে আলোচনা করলেও শাসনতান্ত্রিক সমস্যার কোনো সমাধান দিতে না পারায় ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড আইনসভার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বের প্রশ্নে স্বীয় সিদ্ধান্তে অর্থাৎ নিজ সিদ্ধান্তে এক সাম্প্রদায়িক রায়দাত ঘোষণা করেন। কি করেন তিনি? সাইমন কমিশনের যে রিপোর্টটা ছিল আমাদের, এটা এবং ব্রিটিশ সরকার প্রকাশিত শ্বেতপত্রের আলোকে এই দুইটার উপর বেস করে পরের বছর ভারতের জন্য একটি নতুন সংবিধানের খসড়া প্রকাশিত হয়, এবং এই খসড়ার ভিত্তিতেই 1935 সালে হলো ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে একটি ভারতের শাসন কার্যের জন্য একটি নতুন শাসনতন্ত্র গৃহীত হয়, এবং সেটি কি 1935 সালের বিখ্যাত ভারত শাসন আইন। তাহলে 1935 সালে ভারত শাসন আইন কার আন্ডারে প্রবর্তিত হয়? এটা হলো আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড। ভারত শাসন আইনে হলো যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি, যুক্তরাষ্ট্রীয় বাংলা বর্তমানে ইউএসএতে যে সরকার পদ্ধতিটা দেখতে পাই, যে উচ্চকক্ষ নিম্নকক্ষ এবং কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকার, এ ব্যাপারে এরকম হলো একটা সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়, এবং প্রদেশের ক্ষেত্রে হলো স্বায়ত্তশাসনের প্রবর্তন করা হয়। এই আইনের যে প্রধানগুলো বৈশিষ্ট্যগুলো ছিল সেটা আমরা একটু অ্যানালাইসিস করি। প্রথমত হলো এই আইনগুলোতে স্থির করা হয় যে প্রথমত হলো প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে, এটা হলো এক। এরপর যুক্তরাষ্ট্রের শাসনভার হলো গভর্নর জেনারেল, এবং তার যে একটা মন্ত্রিসভা থাকবে তার উপর ন্যস্ত থাকবে। মন্ত্রিসভা হলো আইনসভার মধ্য থেকে গভর্নর জেনারেল কর্তৃক নিয়োজিত হবেন, অর্থাৎ গভর্নর জেনারেল নিজে তার মন্ত্রিসভা গঠন করবেন এবং তারা আইনসভার নিকট দায়ী থাকবে, অর্থাৎ তাদেরকে তাদেরকে রিক্রুট করবে হলো গভর্নর জেনারেল, বাট তারা দায়ী থাকবে হলো আইনসভার নিকট। দেন কেন্দ্রীয় সরকারের শাসন কার্য হলো দুই ভাগে বিভক্ত হবে, একটা হবে সংরক্ষিত এবং হস্তান্তরিত। সংরক্ষিত এবং হস্তান্তরিত দুই ভাগে। সংরক্ষিত বিষয়গুলোর মধ্যে যেগুলো ছিল যেগুলো গভর্নর জেনারেল রক্ষা করবেন, দায়িত্ব পালন করবেন, সেগুলোর মধ্যে একে ছিল দেশ রক্ষা, অর্থাৎ দেশ রক্ষার ব্যাপার যেগুলো আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়, এগুলো সম্পূর্ণভাবেই কে কন্ট্রোল করবে? গভর্নর জেনারেল। এরপর হলো বৈদেশিক সম্পর্ক, ধর্ম এবং আদিবাসী সম্পর্ক, এই সকল বিষয়গুলো হলো গভর্নর জেনারেল এবং তার 3 জন উপদেষ্টা। কয়জন ছিল? 3 জন উপদেষ্টা। গভর্নর জেনারেলের 3 জন উপদেষ্টা এগুলো কন্ট্রোল করবে। হস্তান্তরিত বিষয়গুলো যেগুলো ছিল যে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, টুকটাক রাষ্ট্রের অভ্যন্তরীণ যে বিষয়, সেগুলো গভর্নর জেনারেল কর্তৃক মন্ত্রিপরিষদের পরামর্শ অনুসারে চালিত হবে, অর্থাৎ গভর্নর জেনারেল হলো এগুলোর লিড দিবেন, বাট এগুলো অ্যাকচুয়ালি আসবে হলো মন্ত্রিসভার পক্ষ থেকে। ক্ষমতার এই বন্টন দ্বারা কেন্দ্রে হলো দ্বৈত শাসন প্রবর্তিত হয়। এখানে গভর্নর জেনারেলের পার্ট আছে, এখানে ভারতবাসী কর্তৃক যে মন্ত্রিসভা থাকবে তাদেরও পার্ট আছে। সো এই মিলে হলো দ্বৈত শাসনের প্রবর্তন হলো। এই আইনে গভর্নর জেনারেলকে স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া হয়। স্বেচ্ছাধীন ক্ষমতা মানে কি?
তিনি ইচ্ছা করলে কিন্তু মন্ত্রিসভার উপর দিয়েও হাত প্রবেশ করতে পারতেন। অর্থাৎ তিনি কারো কোনো ধরনের আদেশ, কোনো ধরনের কী বলা যায়, আদেশ কিংবা কারো ধরনের পারমিশন না নিয়েই তিনি কিন্তু চাইলে যে আইনসভার যে ছিল পরামর্শ না নিয়েই তিনি হলো যে মন্ত্রিসভা ছিল সেটাকে তিনি বিলুপ্ত ঘোষণা করতে পারতেন বা ভেঙে দিতে পারতেন। অর্থাৎ তার কমপ্লিট পাওয়ার ছিল আইনসভার উপরে। যুক্তরাষ্ট্রে দেশীয় রাজ্যগুলোর যোগদান স্বেচ্ছামূলক করা হয়। অর্থাৎ দেশীয় যে রাজ্যগুলো আছে তারা ইচ্ছে করলে যোগদান করতে পারবে, আদারওয়াইজ নাও করতে পারে। এক্ষেত্রে তাদের কমপ্লিট ফ্রিডম রয়েছে। এরপর আসে হলো এই আইনে বলা হয়েছে ফেডারেল যে আইনসভা সেখানে উচ্চ পরিষদের উচ্চকক্ষের মোট আসন সংখ্যার অর্ধেক থাকবে হলো দেশীয় রাজ্যগুলো, এবং দেশীয় রাজ্যগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন হবে না। অর্থাৎ টোটাল আসনের যে অর্ধেক আসন বা 50% যদি দেশীয় রাজ্যগুলো দ্বারা পূর্ণ না হয় তাহলে যুক্তরাষ্ট্রীয় যে সরকারটা এটা গঠন হবে না। এরপর আসলে 1935 সালের যে আইনে কেন্দ্রে একটি দ্বিকক্ষ বিশিষ্ট যুক্তরাষ্ট্রীয় যে আইন শাসনতন্ত্র সেখানে মানে হলো কেন্দ্রে একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। উচ্চকক্ষটি রাষ্ট্রসভা, উচ্চকক্ষটি কি রাষ্ট্রসভা, এবং নিম্নকক্ষটি ব্যবস্থা পরিষদ নামে অবহিত হবে, স্থির হয়। এখানে মোট 11টি গভর্নর শাসিত প্রদেশ। টোটাল কয়টা গভর্নর শাসিত প্রদেশ ছিল? 11টি। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মধ্যে 6টিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ এর মধ্যে হলো 6টির মধ্যে হলো প্রদেশের মধ্যে 6টা প্রদেশ হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, এবং বাকি যে ছোট 5টা প্রদেশ আছে সেখানে হলো এককক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। 9 আমাদের যেটা আছে সেটা হলো 1932 সালের যে সাম্প্রদায়িক রোয়েদাদ রয়েছে সে অনুযায়ী কেন্দ্রের মতো বিভিন্ন প্রদেশেও মুসলিম এবং অন্যান্য যে শ্রেণী আছে তাদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। অর্থাৎ মুসলিম এবং অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় একটা দাবি ছিল যে আমাদের যে আসনগুলো আছে সেক্ষেত্রে হলো আমরা নিজেরা ইলেকশন করে আমাদের এই আসনগুলো পূরণ করব, সেটা কিন্তু এই 1935 সালের ভারত শাসন আইনে নিশ্চিত করা হয়। এই আইনে প্রদেশগুলোতে দ্বৈত শাসনের পরিবর্তে স্বায়ত্তশাসনের ব্যবস্থা করা হয়। স্বায়ত্তশাসন কীভাবে প্রবর্তন করা হয়? নতুন আইন অনুযায়ী প্রদেশের শাসন ব্যবস্থার প্রধান হবেন হলো একজন গভর্নর। তারা দ্বৈত শাসন উঠে দিল, স্বায়ত্তশাসন দিল, কিন্তু এখানে কি তারা নতুন আইন দিয়ে প্রদেশের শাসন ব্যবস্থার প্রধান বানালেন কাকে? একজন গভর্নরকে। এই গভর্নর কি করবেন? প্রথমত হলো জনগণের ভোট দ্বারা একটি নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে একটি আইনসভা গঠিত হবে। ওই আইনসভার সদস্যদের মধ্য থেকে গভর্নরকে পরামর্শ দান এবং সাহায্যের জন্য একটি মন্ত্রিসভা গঠিত হবে। অর্থাৎ কেন্দ্রের যেমন গভর্নর জেনারেল একটি মন্ত্রিসভা থাকবে, প্রদেশের গভর্নরের ক্ষেত্রে একটি মন্ত্রিসভা থাকবে। আইন শৃঙ্খলা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় গভর্নরের এখতিয়ারে থাকবে। অর্থাৎ যে সকল ইম্পর্টেন্ট বানগো সিকিউরিটি বা কী বলা যায় মানে প্রদেশের যে সকল গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আছে সেগুলো গভর্নর দেখভাল করবেন। মন্ত্রীগণ তাদের কাজের জন্য দায়ী থাকবেন প্রাদেশিক আইনসভার নিকট। অর্থাৎ কেন্দ্রের প্রদেশেও কিন্তু আইনসভার নিকট মন্ত্রীগণ দায়ী থাকবে, কিন্তু নিয়োগপ্রাপ্ত হবে কার দ্বারা? কেন্দ্র হলো গভর্নর জেনারেল দ্বারা এবং এখানে হলো গভর্নর দ্বারা। সেই ক্ষমতা গভর্নরকে বিশেষ ক্ষমতাও দেওয়া হয়। বিশেষ ক্ষমতা মানে কি? ওই যে আমাদের কেন্দ্রে যেরকম এক্সট্রা ক্ষমতা দেওয়া হয়েছিল গভর্নর জেনারেলকে, এখানেও কিন্তু গভর্নরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়, যার মাধ্যমে তিনি ইচ্ছা করলে আইনসভা ও মন্ত্রিসভা ভেঙে দিতে পারবেন। কেন্দ্রে কী ছিল? আইনসভা ভেঙে দিতে পারবেন, মন্ত্রিসভা ভেঙে দিতে পারবে আইনসভার কোনো ধরনের পরামর্শ ছাড়া। এখানে গভর্নর ইচ্ছা করলে মন্ত্রিসভা তো ভাঙতেই পারবে, আইনসভাও ভেঙে দিতে পারবেন, কারো কোনো পরামর্শ লাগবে না। তাছাড়া যে কোনো অর্ডিন্যান্স বা জরুরি আইন প্রণয়নের ক্ষমতাও তার ছিল। অর্ডিন্যান্স যেগুলো আছে আমাদের এগুলো মানে কি? জরুরি অবস্থা, জরুরি আইন মানে হলো দেশের কোনো একটা সংকটকালীন মুহূর্তে কোনো একটা বড় ধরনের আন্দোলন কিংবা কোনো ধরনের বড় প্রাকৃতিক দুর্যোগ এই সকল সময় হলো এই সকল জরুরি আইন বা অর্ডিন্যান্স প্রণয়ন করা হয়। ভারত সচিবের যে কাউন্সিল এই আইনের বলে বিলুপ্ত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। 5টা 6টা যাই দিতে বলো। তাহলে কোশ্চেন হলো ভারত সচিবের কাউন্সিল কোন আইনের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হয়? উত্তর 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। ক্লিয়ার? এটা এমসিকিউ এবং সিকিউ এর যে ক নম্বর কোশ্চেন সেক্ষেত্রে আসতে পারে। বার্মাকে ভারত থেকে আলাদা করা হয়, এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
অর্থাৎ কোন আইনের মাধ্যমে বার্মাকে বা মিয়ানমারকে ভারত থেকে আলাদা করা হয় 1935 সালের যে ভারত শাসন আইন তার মাধ্যমে। সিন্ধু এবং উড়িষ্যা নামে নতুন দুটি প্রদেশ গঠিত হয়। এই যে আমরা শুনছিলাম যে সিন্ধুকে আলাদাকরণ, এই সিন্ধুকে আলাদা করা হলো এবং সাথে উড়িষ্যাকেও আলাদা করা। উড়িষ্যা আগে কোথায় ছিল? উড়িষ্যা আগে বঙ্গের সাথে ছিল। যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থার পরিপূরক স্বরূপ একটি যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠা করার ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যে একটি সরকারতন্ত্র গঠন করা হলো, এক্ষেত্রে শুধুমাত্র আইনসভাটাই যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে হবে না, এক্ষেত্রে তাদের যে আদালতটা আছে সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় হবে। এরপর আসে ফলাফলটা কী ছিল। 1935 সালে যে ভারত শাসন আইন, এ দ্বারা সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের যে পরিকল্পনা করা হয়েছিল তা কার্যকর করা হয়নি, কারণ ভারতের কোনো রাজনৈতিক দল এবং এই আইনে সন্তুষ্ট হতে পারেনি। কারণ এখানে কি হলো, কেন্দ্রীয় গভর্নর জেনারেল, প্রদেশে গভর্নর, এই দুইজনের অতিরিক্ত পাওয়ার দেওয়া ছিল। কংগ্রেস এই আইনের তীব্র নিন্দা করে। জওহরলাল নেহরু একে দাসত্বের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেন। অর্থাৎ নামে এটা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, কিন্তু এটা অ্যাকচুয়ালি দাসত্বেরই নামান্তর। কংগ্রেস সভাপতি রাজেন্দ্র প্রসাদ অভিযোগ করেন যে এই আইনে স্বায়ত্তশাসনের স্বাভাবিক অগ্রগতির কোনো লক্ষণ নেই। কেন নেই? কারণ এক্ষেত্রে কিন্তু কেন্দ্রে গভর্নর জেনারেল এবং প্রদেশে যে গভর্নর আছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু কলকাঠি নাড়বে, কন্ট্রোল করবে। এক্ষেত্রে যে জনগণের দ্বারা নির্বাচিত যে আইনসভা, তারা কিন্তু সেই লেভেলের প্রাধান্য পাবে না, তাহলে সেটা কিন্তু কোনো গণতান্ত্রিক উপায় হতে পারে না। হিন্দু মহাসভাও এই আইন সমর্থন করেনি। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এই আইনে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সমালোচনা করেন, তবে তিনি প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিধানগুলো সমর্থন করেন। তার সমস্যা প্রাদেশিক যে আইন মানে নিয়মকানুন ছিল সেটাতে মোহাম্মদ আলী জিন্নাহর কোনো সমস্যা ছিল না। তার সমস্যা ছিল যে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি ছিল কেন্দ্রে, সেটা নিয়ে তার সমস্যা ছিল। অবশ্য এই আইনে প্রাদেশিক গভর্নরকে এত ক্ষমতা দেওয়া হয়েছিল যে এর ফলে প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থাকে প্রকৃতভাবে দায়িত্বশীল বলা যায় না, কারণ এক্ষেত্রে ম্যাক্সিমাম দায়িত্ব ছিল হলো গভর্নরের। উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব হলো অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা 1940 সালের মার্চ মাসে মুসলিম লীগের লাহোর অধিবেশনে ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলিম অধ্যুষিত অঞ্চলসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উঠে। অর্থাৎ পুরো ভারতবর্ষের উত্তর পশ্চিম স্থানটা এবং পূর্বাঞ্চল, এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট ছিল মুসলিম অধ্যুষিত। এই দুইটা মুসলিম অধ্যুষিত পার্টকে আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণার একটা দাবি উঠেছিল 1940 সালের লাহোর প্রস্তাবে। তবে পরবর্তীতে বিনা কাউন্সিলে লাহোর প্রস্তাব সংশোধিত হলে পূর্ব বাংলায় অসন্তোষ দেখা দেয়। কেন? পূর্ব বাংলা ছিল আমাদের বর্তমান যে বাংলাদেশ, সেটা এই সংশোধনের কারণে দুইটি আলাদা স্বাধীন রাষ্ট্র না হয়ে একটি হয়। একটি কি? পাকিস্তান। এবং একটি পাকিস্তানের দুইটি অংশ, পশ্চিম পাকিস্তান এবং আমাদের যে তৎকালীন পূর্ব পাকিস্তান। এই নিয়ে হলো পরবর্তীতে যে অসন্তোষ দেখা দেয়। লাহোর প্রস্তাবটা অ্যাকচুয়ালি আসছিল হলো দ্বিজাতিত্ব মতবাদ মানে কি? ভারতবর্ষে দুইটা মেজর সম্প্রদায় আছে বা ছিল বর্তমানেও আছে। এক হলো হিন্দু সম্প্রদায়, আরেক হলো মুসলিম সম্প্রদায়। ব্রিটিশ শাসনামল যেটা ছিল তার বিভিন্ন সময় টাইম টু টাইম এটা রিয়েলাইজড হলো যে অ্যাকচুয়ালি যে ভারতবর্ষ যদি শাসন করতে হয় তাহলে হয় হিন্দুরা এটা ডমিনেট করবে অথবা মুসলমানরা ডমিনেট করবে। হিন্দুরা ডমিনেট করলে মুসলমানরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। মুসলমানদের ডমিনেট করার তেমন একটা চান্সেস ছিল না, কারণ হিন্দুরাই তখন বিভিন্ন জায়গায় নেতৃত্ব প্রদানে সব এগিয়ে ছিল। তো এই ক্ষেত্রে মুসলিম নেতারা যখন দেখলো বিংশ শতাব্দীতে বিভিন্ন আন্দোলনের সময় যেটা দেখলো, তাদের দাবি দেওয়াগুলো হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ ছিল তারা উপেক্ষা করত। যদিও তাদের মেন উদ্দেশ্য ছিল হলো ব্রিটিশ বিরোধী আন্দোলন, কিন্তু স্বার্থের সাথে মিল না হয় হিন্দুরা প্রায়ই মুসলিমদের যে ইয়াগুলো ছিল, রাইটস কিংবা দাবি দাওয়াগুলো ছিল, সেগুলো মানতে চাইতো না কিংবা উপেক্ষা করত কিংবা প্রচুর সমালোচনা করত। এ অবস্থায় মুসলিম নেতারা যেটা বুঝতে পারলেন এই ভারতবর্ষ ভেঙে দুইটি রাষ্ট্র গঠন করা উচিত,
একটি রাষ্ট্র হবে হলো হিন্দু অধ্যুষিত বা হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি, তাদের সেসব এলাকা নিয়ে একটি হিন্দু রাষ্ট্র গঠিত হবে। মুসলিম অধ্যুষিত যেসব এরিয়া আছে সেগুলো নিয়ে আরেকটি রাষ্ট্র গঠিত হবে। এবং মুসলিম অধ্যুষিত দুইটি এরিয়া ছিল বড়, একটা হলো উত্তর পশ্চিম প্রদেশ, যেটা বর্তমান পাকিস্তান, এবং আমাদের বর্তমান বাংলাদেশ। তো এটা হলো প্রথমে বলা হয় দুইটার, পরবর্তীতে সংশোধন করে বলা হয় যে দুইটা অংশ মিলে একটি পাকিস্তান গঠন করার প্রস্তাব দেওয়া হয়। এইটাই হলো আমাদের এই লাহোর প্রস্তাব, যে মুসলিম এবং হিন্দুদের জন্য পৃথক পৃথক রাষ্ট্র তৈরি করা। 1935 সালের যে ভারত শাসন আইন হয় সেটা কার্যকর হয় কবে থেকে? 1937 সালে। ভারতের বিভিন্ন প্রাদেশিক নির্বাচনে তখন হলো অধিকাংশ প্রদেশে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, যেহেতু তারা বড় প্রতিষ্ঠান ছিল, বড় রাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু তারা কি করলো? তারা যখন মন্ত্রিসভা গঠন করলো, মুসলমানদেরকে মানে মন্ত্রিসভা ইনক্লুড না করে তারা নিজেরা মন্ত্রিসভা গঠন করে বসে থাকলো। এতে হলো আমাদের মুসলিম লীগ নেতারা আছে বা মুসলমান গোষ্ঠী আছে, তারা হলো ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক, যে যেখানে হলো সবার মিলিত একটি মন্ত্রিসভা গঠন করার কথা, সেখানে শুধুমাত্র তারা নিজেরা মন্ত্রিসভা গঠন করেছে, এটা কোনোভাবেই মানে স্বাগতম জানানো হলো না। তো এই অবস্থা হলো মুসলমানগণ শঙ্কিত হন। পণ্ডিত জওহরলাল নেহরু এই সময় দাবি করেন ভারতের দুটি শক্তির অস্তিত্ব লক্ষণীয়, একটি হলো সরকার বা ব্রিটিশ সরকার, আরেকটা হলো কংগ্রেস। অর্থাৎ জওহরলাল নেহরু তিনি ক্লিয়ারলি বলে দিলেন ভারতবর্ষের সর্বশক্তি হলো দুইটি, একটি হলো আমাদের যে ব্রিটিশ শাসন আছে এই ব্রিটিশটা, আরেকটা হলো কংগ্রেস এবং ব্রিটিশের বাইরে ভারতে মেজর শাসন বলতে মেজর কোনো গোষ্ঠী বলতে কিছু নাই। অর্থাৎ এখানে কমপ্লিটলি মুসলমান এবং মুসলিম লীগকে উপেক্ষিত করা হলো। অন্য কোনো দলের অস্তিত্ব তিনি স্বীকার করতে নারাজ। এই মন্তব্য মুসলমান নেতাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, যে তিনি এত বড় কথা কীভাবে বললেন। এটা শুধুমাত্র যে হিন্দুদের কিংবা কংগ্রেসের যে দেশ তেমন তো না, এখানে মুসলিম অধ্যুষিত আছে, হিন্দু অধ্যুষিত আছে, শিখ অধ্যুষিত আছে। সো এটা হলো একটা সব ধরনের ধর্ম এবং গোষ্ঠীর লোকজন নিয়ে কিন্তু এই তৎকালীন ভারতবর্ষ গঠিত ছিল। সেক্ষেত্রে এই ধরনের কথাবার্তা বলা অনেকটা উস্কানিমূলক ছিল। 1940 সালের লাহোর প্রস্তাবের পিছনে রাজনৈতিক দ্বারা একটি পটভূমি আছে। এই প্রস্তাবে স্বাধীন মুসলিম আবাসভূমির দাবি করা হয়েছিল। ঠিক এই টাইপের একটা প্রস্তাব 1930 সালে কবি আল্লামা মুহাম্মদ ইকবাল তার একটি ভাষণে উল্লেখ করেন। অর্থাৎ এরও 10 বছর আগে কবি আল্লামা মুহাম্মদ ইকবাল একটি ভাষণে এই টাইপের একটা প্রস্তাব দিয়েছিলেন, যে অ্যাকচুয়ালি হিন্দুদের এবং মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হতে পারে। এই ক্ষেত্রে তাদের মধ্যে যে কনফ্লিক্ট ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টের কনফ্লিক্ট ঘটবে না। তো তারা কী করলো? 3 বছর পর, অর্থাৎ 1933 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র চৌধুরী রহমত আলী, তিনি হলো ভারতের যে উত্তর পশ্চিমাঞ্চলে মুসলিম অধ্যুষিত অঞ্চল আছিল তাকে সেগুলো একত্রিত করে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে সেটার নাম দিতে বলেন যে পাকিস্তান। বলেন যে এইখানে যদি উত্তর পশ্চিমাঞ্চলে একটা রাষ্ট্র গঠিত হয় ইন ফিউচার, তাহলে সেটার নাম হবে কি? পাকিস্তান। সেটা পরবর্তীতে পাকিস্তান নামটা নেওয়া হয়। এবার 1937 থেকে 38 সাল পর্যন্ত মোহাম্মদ আলী জিন্নাহ তিনি হলো এই এই যে আলাদা রাষ্ট্র গঠন, সেটার সাথে তিনি একমত ছিলেন না। বলতে তখন তিনি এগুলো ভাবার মানে মাথায় আসেই নাই। কংগ্রেস নেতাদের যখন দমভক্তি, অর্থাৎ কংগ্রেস নেতারা যখন চিন্তা ভাবনা করলো তারাই হলো ভারতবর্ষের সব, তারা ছাড়া ভারতবর্ষে আর কিছু নাই, অর্থাৎ মুসলমানদেরকে কমপ্লিটলি ইগনোর করা হলো, তখন হলো সেটা তাকে আহত করে বা তিনি মনক্ষুণ্ণ হন এবং রাজনীতির নতুন কৌশল অবলম্বন করেন। যদিও তিনি কোনো সাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন না, কিন্তু তিনি মুসলমানদের স্বার্থ রক্ষায় বাধ্য হয়ে 1937 সাল নির্বাচনের পর যেসব প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করলো, সেখানে যখন মুসলমানদের অ্যাড করা হলো না, তখন সেখানে হলো তিনি বুঝলেন যে সংখ্যালঘু হিসেবে তাদের আশা আকাঙ্ক্ষা হিন্দুদের শাসনের দিনে কখনো বাস্তব রূপ নেবে না। অর্থাৎ কংগ্রেস বা হিন্দুদের দ্বারা যে ভারতবর্ষ শাসিত হলে মুসলমানদের যে রাইট কিংবা অধিকার, সেগুলো কখনো আদায় করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে 1939 সালে জিন্নাহ তার বিতর্কিত এবং বহুল সমালোচিত দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। এই যে আমরা প্রথমে এক্সপ্লেন করলাম দ্বিজাতি তত্ত্ব, তিনি এটা দাবি তুললেন যে হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা আলাদা রাষ্ট্র গঠন করা হোক। পরবর্তী বছরে লাহোরের মুসলিম লীগের ঘোষণায়
এরই প্রতিধ্বনি পূর্ণ ব্যক্ত হয়। তো আমাদের যে লাহোর প্রস্তাব সেটা কিন্তু এই দ্বিজাতি তত্ত্বের উপর বেস করে। 1940 সালের 23শে মার্চ 1940 সালের 23শে মার্চ লাহোর অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে বাংলার নেতা এবং প্রধানমন্ত্রী, বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? শেরেবাংলা এ কে ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয় যে কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা এই দেশে কার্যকর বা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি এটি নিম্নবর্ণিত মূলনীতির উপর ভিত্তি করে না হয়। অর্থাৎ তিনি লাহোর প্রস্তাবে কিছু প্রস্তাব দিলেন, এর উপর বেস করে যদি কোনো শাসনতন্ত্র প্রণয়ন করা না হয় তাহলে তার মাধ্যমে কখনোই মুসলমানদের যে রাইট আছে সেটা আদায় করা সম্ভব হবে না। তাহলে কি ছিল সেই প্রস্তাবগুলো? প্রথমত যেটা ছিল সেটা হলো ভৌগোলিক দিক থেকে সংলগ্ন কোনগুলো? উত্তর পশ্চিমে যে অঞ্চলটা ছিল সেটা ছিল আফগানিস্তানের সাথে সংযুক্ত। পূর্বাঞ্চল যেটা ছিল সেটা ছিল বার্মা বা মিয়ানমারের সাথে সংযুক্ত, মানে এটা ছিল আমাদের সাইড, এটা হলো পাকিস্তান সাইড, দুইটা হলো সীমান্ত সংযুক্ত। তো এইসব অঞ্চলে হলো প্রয়োজনীয় রদবদলের মাধ্যমে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে, অর্থাৎ এইসব অঞ্চলে আলাদা একটা স্ট্যাটাস দিতে হবে। এরপরে হলো ভারতের যে উত্তর পশ্চিমে পূর্বাঞ্চল রয়েছে, এগুলো হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, এগুলোতে স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে, এগুলোকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। এরা হিন্দু অধ্যুষিত যে সকল রাজ্য আছে তাদের সাথে না থেকে আলাদা মুসলিম শাসিত একটি রাজ্যে প্রতিষ্ঠিত হবে। এভাবে গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো থাকবে হলো স্বশাসিত এবং সার্বভৌম। এই অঞ্চলগুলো সার্বভৌম এবং স্বশাসিত থাকবে। এর মধ্যে অন্য কোনো অঞ্চল কিংবা যে মধ্যবর্তী যে হিন্দু অধ্যুষিত অঞ্চল আছে এরাও এদের উপর কন্ট্রোল রাখতে পারবে না, ব্রিটিশরাও রাখতে পারবে না, এরা কমপ্লিটলি স্বাধীন থাকবে। লাহোর প্রস্তাবে আরও বলা হয় যে সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের বিভিন্ন স্বার্থ এবং অধিকার রক্ষাকল্পে সংবিধানের প্রয়োজনীয় রক্ষা কবচ রাখতে হবে। প্রকৃতপক্ষে আঞ্চলিক স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং সার্বভৌমত্ব অর্জনই ছিল লাহোর প্রস্তাবের যেই মূল বক্তব্য। অর্থাৎ লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি? সংখ্যালঘুদের অধিকার এবং সার্বভৌমত্ব নিশ্চিত করা। এবার এর প্রতিক্রিয়া কী ছিল? এটা ইজিলি বোঝা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ ছিল কিংবা কংগ্রেসের যারা নেতৃবৃন্দ ছিল তারা অবশ্যই সেটা মানতে নারাজ ছিল। তো পণ্ডিত জওহরলাল নেহরু এ প্রস্তাবের তীব্র নিন্দা করেন এবং মুসলমানদের স্বতন্ত্র এবং স্বাধীন আবাসভূমি গঠনের একটা প্রস্তাব দিলেন। সেটাকে তারা কি বলেন? অবান্তর, মানে এটা কোনোভাবে পসিবলই না। মহাত্মা গান্ধী এটাকে কি বললেন যে এই যে দেশভাগ করে বলে যে ভারত বিভক্তি করাকে তিনি পাপের সমতুল্য বললেন। অর্থাৎ ভারত বিভক্ত করে আলাদা রাষ্ট্র হবে, তিনি কি বললেন? এটা পাপের সমতুল্য। বর্ণবাদী হিন্দুরা এই প্রস্তাব অনুযায়ী ভারত বিভক্তি পছন্দ করে নাই, কিন্তু 1947 সালে বাংলা এবং পাঞ্জাব ভাগ করার দাবি তোলে। অর্থাৎ বর্ণবাদী হিন্দু যারা আছে তারা এর সাথে মানে জিনিসটা পছন্দ করে নাই, কিন্তু তারা বললো কি বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করে দেখ, তাদেরকে আমাদের সাথে রাখতে চায় না। এটা অনস্বীকার্য যে ভারতের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাবের প্রভাব অপরিসীম, কারণ এর মাধ্যমেই দুইটি স্বাধীন রাষ্ট্রের গঠন হয়, ভারত এবং পাকিস্তান, এবং সেই পাকিস্তান থেকে পরবর্তীতে হলো বাংলাদেশের উৎপত্তি হয়। সো এই পুরো ভৌগোলিক এরিয়াটাতে এই লাহোর প্রস্তাবের খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রভাব রয়েছে। এবং এরই মাধ্যমে আজকে আমাদের এই ক্লাস শেষ হলো। তো এই ক্লাস যদি আমরা রিক্যাপ করি, আমরা কী কী পড়লাম আজকে? প্রথমত আমরা কী করে আসছি একটু খেয়াল করার চেষ্টা করি। প্রথমত আমরা যেটা পড়ে আসতাম সেটা হলো আমাদের সাইমন কমিশন, এবং সাইমন কমিশনের পর হলো নেহরু রিপোর্ট। নেহরু রিপোর্ট শেষ করার পর আমরা যেটা জানলাম সেটা হলো জিন্নার 14 দফা গেল। 14 দফার পর আসতো গোলটেবিল বৈঠকের পর আসতো 1935 সালে ভারত শাসন আইন, এবং সর্বশেষ আমরা যেটা পড়লাম সেটা হলো 1940 সালের লাহোর প্রস্তাব। এরই মাধ্যমে আজকে আমাদের লেকচার শেষ হলো, এবং আমরা আরেকটি লেকচারের মাধ্যমে এই অধ্যায়টা আমরা শেষ করব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের এবং পরিবারের খেয়াল রাখবে। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।